স্বাগত কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। আজকের আলোচনার বিষয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ২ মাস। এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল হান্নান মাসউদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইউল্যাব অর্গানাইজিং উইং সদস্যের শিক্ষার্থী শ্যামলী সুলতানা জেদনি। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রযত্নে বাংলাদেশে। ২ মাস পার হলো আজ আপনাদের একটি রক্তক্ষয়ী আন্দোলন গণ অভ্যুত্থান, যেখানে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এটাই জানতে চাইব যে এই ২ মাসে আপনাদের যেই কাঙ্ক্ষিত চাওয়া ছিল তার কতটুকু প্রতিফলন দেখলেন, বা ২ মাসে এই যে ২টি মাস পেরিয়েছেন এর আগের যেই সময়টি তার সাথে এই পরবর্তী ২ মাসের পার্থক্য কিভাবে করবেন। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে আসি। ধন্যবাদ ডিবিসিকে। আসলে ২ মাসের আগের সময় দম বন্ধ থাকার সময় ছিল, আর ২ মাস পরের সময় এখন মানুষ কথা বলার সুযোগ পেয়েছে, প্রতিবাদ করার সুযোগ পেয়েছে, বিনা বিচারে আটক থেকে রেহাই পেয়েছে, মানুষ নিরাপদে রাস্তায় বের হতে পারছে। এটাই এখনকার জন্য আপাতত পাওয়া। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তদলীয় কোন্দল কমেছে, এক দলের সাথে আরেক দলের কোন্দল কমেছে, এক দল অন্য দলকে স্পেস দিচ্ছে। ক্যাম্পাসে হানাহানি নেই, মারামারি নেই, কাউকে কেউ মারছে না, কার উপর কেউ হামলে পড়ছে না। পাশাপাশি হচ্ছে গেস্ট রুম নেই, গণরুম নেই, চাকরি পেতে এখন কোথাও ঘুষ দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে না। এগুলো আমাদের আপাতত পাওনা। কিন্তু আসলে হচ্ছে ২ মাসে আমরা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি, যারা সামনে থেকে লিড দিয়েছি, আমরা আসলে যেভাবে স্বপ্ন দেখেছি সেই রকম স্বপ্ন হয়তো পুরোপুরি ২ মাসের মধ্যে যতটুকু পূরণ হওয়ার কথা ছিল ততটুকু হয়তো পূরণ হয় নাই। পাশাপাশি এই দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে, যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে নেমে এসেছিল, জীবন বাজি রেখেছিল, সেটা হয়তো পুরোপুরি পূরণ হয়নি। এটা একটি প্রক্রিয়া। ১৬ বছর ধরে এই দেশের যেই দুঃশাসন চলেছিল, ফ্যাসিবাদী কায়দায় এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছিল, সে জায়গা থেকে বের হয়ে আসতে অবশ্যই সময় লাগবে। তবে পাশাপাশি একটা কথা বলতেই হয়, বর্তমান সরকার বিপ্লবের ফল, বর্তমান সরকার গণ অভ্যুত্থানের ফল। সুতরাং ওনাদেরকে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে, বিপ্লবীদের স্পিরিটকে ধারণ করে, সেই অনুযায়ী বিপ্লবী কায়দায় বলবো যে হচ্ছে খুব দ্রুতই চেঞ্জ জানতে উদ্যোগী হওয়া উচিত ছিল। সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে ধীরগতি। আমরা এটা কখনো আশা করি নাই। সচিবালয় থেকে যখন এখনো কোশ্চেন আসে, প্রশ্ন উঠে যে ডিসি নিয়োগে সচিব, জনপ্রশাসন সচিব ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্য করতেছেন, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। যখন আমরা শুনতে পাই যে হচ্ছে দ্রব্যমূল্যের দাম এখনো কমে নাই, যখন আমরা দেখি বাজার সিন্ডিকেট এখনো বিদ্যমান, আগের থেকে আরো বেড়েছে, বাজার সিন্ডিকেট এখনো বিদ্যমান, তাহলে তখন আমরা আসলে হচ্ছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরা খুবই কষ্ট পাই। আমরা মনে করি ফ্যাসিস্ট হাসিনার সময় যে সিন্ডিকেটটা ছিল, সেই সিন্ডিকেটটা এখন ভেঙে যাওয়ার কথা। এই সিন্ডিকেট এখন কারা পরিচালনা করছে, এদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না, এই বিষয়গুলো দ্রুত বাজার মনিটরিং করতে হবে। পাশাপাশি হচ্ছে অন্যায্যভাবে জিনিসপত্রের যে দাম বাড়ানো হয়েছিল, তাদের দুর্নীতির টাকা উঠানোর জন্যে, লুটপাটের টাকা উঠানোর জন্যে মানুষের উপর চাপিয়ে দেওয়া যে কর, মানুষের উপর চাপিয়ে দিয়ে যে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়েছিল, দ্রব্যমূল্যের দাম, সেই ক্ষেত্রে অবশ্যই এই সরকারের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত দ্রব্যমূল্যের দাম কমিয়ে যে সকল রিক্সা চালক, শ্রমিক, খেটে খাওয়া মজুররা রাজপথে নেমে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তাদের রক্তের প্রতিদান দেয়া। পাশাপাশি আরও বলতে হচ্ছে সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করা। এখন যদি হচ্ছে এক দল গিয়েছে, আরেক দল এসে যদি সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে কঠোর হস্তে তাদেরকে দমন করা। কারণ বিপ্লবী একটা সরকার যদি হচ্ছে তাদেরকে দমন করতে যদি ভয় পায়, বা তাদেরকে যদি দমন করতে যদি ব্যর্থ হয়, তাহলে আমি বলবো যে আমাদের ৯০-এর মতো আরেকটা গণ অভ্যুত্থান ব্যর্থ হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যারা গণ অভ্যুত্থান, আপনার কি মনে হচ্ছে যে ভয় পাচ্ছে বা সরকার কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে? আমার এটা সুস্পষ্ট যে সরকার বাধাগ্রস্ত হচ্ছে, অথবা সরকার হচ্ছে সেই সাহসটা দেখাচ্ছে না।
সেই ক্ষেত্রে সিন্ডিকেট কেন এখনো 2 মাসে ভাঙে নাই? এর জন্য কি আরও 5 মাস লাগবে সিন্ডিকেট ভাঙার জন্য ব্যবসায়ীদের জন্য? নাকি ব্যবসায়ীদেরকে এখনো সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য কেউ কেউ ভূমিকা রাখছে? কেন আমার সচিবালয় থেকে কোশ্চেন, মানে সচিবালয় নিয়ে এখনো নিউজ আসবে যে হচ্ছে সেখানে টাকা পয়সার ভাগ বাটোয়ারা হচ্ছে ডিসি নিয়োগে? এগুলো তো আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের ক্যাম্পাসগুলোতে এখনো যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, মাত্র তদন্ত কমিশন গঠন করা হচ্ছে। দেখা গত যাচ্ছে 2 মাসেও কিন্তু ক্যাম্পাসে এই যে আপনি যেটি বলছিলেন আক্রমণ করা এবং হত্যার ঘটনা কিন্তু ক্যাম্পাসে ঘটেছে। দেখেন সাম্প্রতিক সময়ে আমি যে কথাটা বলেছি হচ্ছে আসলে হচ্ছে আন্তদলীয় যে কোন দল স্পেস না দেওয়ার, সেখানে দেখা যাচ্ছে হচ্ছে দুইটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সাথে সাথে অ্যাকশন নেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, যেটা আমরা আগের সময়ে দেখি নাই। কিন্তু এক দল আরেক দলকে স্পেস দিচ্ছে না, সেরকম ঘটনা ঘটে নাই। আপনার কাছে আবারও আসবো, আমি একটু শ্যামলী সুলতানার কাছে আসি। যেই প্রত্যাশা প্রাপ্তি এবং যেগুলো এখনো আপনারা পাননি, সেটি কেন হচ্ছে? পাওয়াটা কেন, অপূর্ণতার জায়গাটি কেন তৈরি হচ্ছে? সব এখনকার অন্তর্বর্তী সরকারে কিন্তু আপনাদের প্রতিনিধিরাও রয়েছেন, এমনকি এই অন্তর্বর্তী সরকার কিন্তু বিভিন্ন জায়গায় যেখানেই কমিটি করছেন তারা ছাত্র বা শিক্ষার্থীদেরকে অংশগ্রহণমূলকভাবে নিয়ে আসছেন প্রতিনিধিত্বশীল পর্যায়ে। তাহলে কেন সংকটগুলো তৈরি হচ্ছে? দেখুন, আমাদের এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মূলে কিন্তু ছিল ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা সেটার বিলোপ ঘটানো। তো আমরা আশা করছি যে খুব দ্রুতই ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেটা সম্পূর্ণ বিলোপ ঘটাতে পারবো যদি দেশের সর্বস্তরের জনগণ এবং দেশের সকলে এক্ষেত্রে এগিয়ে আসে। আপনি বলছিলেন যে বিপ্লবের যে 2 মাস হলো এবং এই 2 মাসের এবং আগের পরিস্থিতির মধ্যে আমরা কি পার্থক্য দেখতে পাচ্ছি। দেখেন, এখন দেশে যখনই কোনো অন্যায়, অবিচার, দুর্নীতি, অনাচার, নিপীড়ন আমরা দেখি, তখনই কিন্তু মানুষ সেটার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে, যেটা কিন্তু আমরা গত 16 বছরে দেখিনি। যে যেখানে অন্যায় সেখানেই মানুষ প্রতিবাদ করছে, সেটার বিরুদ্ধেই কথা বলছে বা সোচ্চার হয়ে উঠছে। এটা কিন্তু গত 2 মাসে আমরা যেভাবে দেখেছি সেটা কিন্তু আগে দেখা যায়নি। এবং একই সাথে আমি এটাও বলবো, মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে, অনেক সময় মানুষের যেটা ভুল বা যেটা কখনোই কাঙ্ক্ষিত না, এরকম অনেক বিষয় হচ্ছে, যেমন যেটাকে আমরা বা আপনারা মব জাস্টিস বলে থাকি। তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যার কারণেও কিন্তু সমাজে অনেক অসঙ্গতি সৃষ্টি হচ্ছে। আমরা যখনই দেখেন, আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে যখনই আমরা কোনো অন্যায় দেখব সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, তবে এই প্রতিবাদটা বা এই প্রতিবাদের বিরুদ্ধে যে অ্যাকশন নিতে হবে সেটা যাতে আমরা কখনো না নিই, আমরা জনগণ যাতে না নিই। এক্ষেত্রে আমাদের প্রশাসন রয়েছেন, আমাদের প্রশাসনকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে। আসলে অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি, কিন্তু কোনো অ্যাকশন আসলে আমরা কতটুকু নিতে পারি তা কিন্তু নয়, কারণ এই দায়িত্বটা সম্পূর্ণ প্রশাসনের উপর। তো আমরা জনগণ যদি এক্ষেত্রে আরেকটু সহনশীল হই, যারাই রয়েছি, এবং প্রশাসনকে আমাদেরকে সাহায্য করতে বলি, সেক্ষেত্রে দেখা যায় প্রশাসন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবেন। আসলে দেখেন, আমরা এখন আসলে আপনি যদি বলেন আমরা কি পেয়েছি, আমরা এক কথায় বলবো আমরা মুক্তি পেয়েছি, দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। কারণ আমরা এখন নিজেদের মত প্রকাশ করতে পারছি। আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথায় যদি আমি আসি, যে গণমাধ্যমগুলোকেও কিন্তু গত 15 কিংবা 16 বছর অনেক বাধার মধ্যে থাকতে হয়েছে বিভিন্ন সংবাদ প্রকাশ নিয়ে, এখন কিন্তু সেটা হচ্ছে না। তো আসলে যখনই আমরা মত প্রকাশ করতে পারবো, যখনই গণমাধ্যম আমাদের জন্য এগিয়ে আসবে, গণমাধ্যম ন্যায়ের জন্য কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, তখনই কিন্তু রাষ্ট্রের পক্ষে বা সরকারের পক্ষে যে কোনো সংস্কার আরও অনেক বেশি সহজ হয়ে উঠবে। এছাড়া দেশের যে সকল রাজনৈতিক নেতৃত্ববৃন্দ রয়েছেন বা যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তারা ঐক্যবদ্ধ একটা অবস্থার মধ্যে কিন্তু আছেন। তো আসলে আমরা যখন স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি, তখন দেশের সর্বস্তরের জনগণ, সকল রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক সংগঠন একত্রে কিন্তু এই কাজটা করেছি বা তাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি। তো যেহেতু রাষ্ট্র থেকে স্বৈরাচার পতনের সময় সবাই একত্রিত ছিল, আমার মনে হয় যে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রেও যদি সকল দল, সকল ছাত্র জনতা সবাই যদি একত্রিত থাকতে পারে, তাহলে এই সংস্কার আরও দ্রুত হবে। এখন এখানে আসলে কেন এখানে আসলে
শিথিলতার কথা আপনি যেটা বলছিলেন যে সময় লাগছে কেন, আসলে সময় লাগার আসলে গত কয়েক বছরে আমাদের দেশে প্রত্যেকটা খাতে এতটাই বাজে অবস্থা যে আপনি কোন খাতে দুর্নীতি দেখবেন না, আপনি কোন খাতে অন্যায় দেখবেন না। এতগুলা খাতে দুর্নীতি অন্যায় এগুলো যদি আপনাকে একেবারে পুরোপুরি বিলোপ করতে হয়, সেক্ষেত্রে আসলে আমাদের সরকারকে একটা সময় দিতেই হবে, এবং সেই সময়টা দেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষে তখনই কাজগুলো সহজ হবে যখন দেশের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের মানুষ এবং রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এই কাজগুলো করবে। জি ধন্যবাদ। একটু মাসুদ আপনার কাছে আসি। শ্যামলী যে কথাগুলো বলছিল যে দীর্ঘদিনের দুর্নীতি, অনেকগুলো বছরের দুর্নীতি, সেই দুর্নীতি থেকে পার হয়ে আসতে কিন্তু মোটা দাগে একটি বড় সময় লাগার কথা। প্রতিটি পর্যায়ে যদি আমরা দুর্নীতিমুক্ত করতে চাই, এটি এই সরকারও বলছে, সংস্কার কমিশন গঠন করা হয়েছে, নানান ধরনের কর্মকাণ্ড, কিন্তু সব কিছুর আগেই যেটি আলোচনায় আসছে সেটি নির্বাচন। আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনাদের প্রত্যাশা কি? অন্তর্বর্তী সরকার সব সংশোধন করবে, নাকি অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে সেই সংশোধনের দায়ভার দেবে? দেখেন, বাংলাদেশে একটি মীমাংসিত ইস্যু নিয়ে আমরা বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছি। বাংলাদেশের যদি রাজনৈতিক দলগুলো যদি সংস্কার করতোই, তাহলে 54 বছর পরে আবার হচ্ছে এদেশের প্রায় 1500-2000 মানুষকে জীবন দিতে হতো না। তারা বারবার এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে, কিন্তু তারা ক্ষমতায় এসে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আমাদের এদেশের মানুষের ভাগ্যটা কেমন দেখেন, এদেশের মানুষ 1971-69 গণ অভ্যুত্থান করলো, গণ অভ্যুত্থান করে আইয়ুবের পতন ঘটালো, অনেকেই জীবন দিল। 71-এ 30 লক্ষ জীবন দিয়ে শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় আনলো, কারাগার থেকে বের করে এনে ডিরেক্ট ক্ষমতায় বসানো। 72 থেকে 75-এ এদেশের মানুষের জন্য দুঃস্বপ্নের এক একটা দিন, এক একটা রাত ছিল। বিরোধী দলীয় 30,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। 73-এ একটি ইলেকশন হলো, সেই ইলেকশনে হেলিকপ্টার করে ভোটের বাক্স চুরি করে এনে ঢাকায় ভোট গণনা করে আওয়ামী লীগের লোকজনকে পাশ করানো হলো। 74-এ দুর্ভিক্ষ হলো। দুর্ভিক্ষের পরে যখন মনে হয়েছে যে হচ্ছে আমি আর ক্ষমতায় থাকতে পারবো না যদি নির্বাচন হয়, তখন বাকশাল কায়েম করা হলো, একদলীয় শাসন। দুঃখজনক ঘটনা দিয়ে, ভয়ঙ্কর একটি হত্যাযজ্ঞের মধ্য দিয়ে একটা পরিণতি হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের, যেটা কোনো মতে অ্যাকসেপ্টেবল না। অবশ্যই তাদের বিচারের সম্মুখীন করা উচিত, যারা বিচারের বাইরে আছে তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের মানুষ মেজর জিয়াকে নিয়ে স্বপ্ন দেখেছে। 4 বছরের শাসন আমলে, 4-5 বছরের শাসন আমল নিয়ে দেশের মানুষকে অনেকটা পুনর্গঠন করতে পেরেছেন। বিচারপতি সাত্তারকে সরিয়ে, বিচারপতি সাত্তার দুর্বল বলে এরশাদ সাহেব উনি ক্ষমতা নিলেন, 9 বছর উনি স্বৈরাচার হয়ে উঠলেন, বিরোধী দল মতকে দমন করার চেষ্টা করলেন, নির্বাচনে কারচুপি শুরু করলেন। প্রত্যেকটা নির্বাচনের কথা বলতেছি। 90 এ দেশের মানুষ আবার অভ্যুত্থান ঘটালো, জীবন দিল, জীবন দিয়ে একটি সুন্দর নির্বাচনের আয়োজন করালো। সেই ক্ষেত্রে এসে একটা 3 জোটের রূপরেখার উপর ভিত্তি করে দেশের মানুষ রাজপথে নেমে আসলো, মেজর জিয়ার আদর্শের কথা বলে, মানুষকে স্বপ্ন দেখিয়ে। ক্ষমতায় আসার পরে আবার 94-এর একটা ইলেকশন হলো, মাগুরার ইলেকশন। 96-তে আবার রক্ত জ্বলল। 2001-এ রাজনৈতিক দোলাচলের মধ্যে দিয়ে একটা নির্বাচন হলো। 6 থেকে 8-এ আবার রক্ত জ্বলল, আবার মানুষকে স্বপ্ন দেখিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেই তারা যে স্বপ্নটা দেখান, যে কথাগুলো বলেন, যে রূপরেখাগুলো নির্বাচনে আসার আগে মানুষের সামনে তুলে ধরেন, ন্যূনতম কোনো একটি রূপরেখা তারা বাস্তবায়ন করে না। আজ পর্যন্ত দুদক শক্তিশালী হয় নাই, আজ পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থা একটা ভিত তৈরি হয় নাই 54 বছরে, আজ পর্যন্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থা হাসি কাশি হলেই মানুষকে ভারতে যেতে হচ্ছে, আজ পর্যন্ত একটি সুন্দর নির্বাচন কমিশন হয় নাই, আজ পর্যন্ত একটি ভালো নির্বাচন হয় নাই। জি, এইগুলো তাহলে সংশোধন করবে কারা? আমি আসবো আপনার কাছে, আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আসবো। দর্শক, কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে। আমাদের আজকের আলোচনার বিষয় ছাত্র জনতার
গণ অভ্যুত্থানের 2 মাস। এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইউলেব অর্গানাইজিং উইং সদস্যের শিক্ষার্থী শ্যামলী সুলতানা জেদনি। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। মাসুদ, আপনার কাছেই আসি। বিরতির আগে আপনি বলছিলেন যে এর আগের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবে এখন আপনাদের যে আশা বা সাধারণ মানুষ বাংলাদেশের যে নতুন পরিবর্তনটি চায়, সেটি কি রাজনৈতিক দলের নির্বাচিত জনগণের কাছেই আপনারা চান, নাকি অন্তর্বর্তী? আমি সেটা বলছিলাম যে হচ্ছে এদেশে সবাই স্বপ্ন দেখিয়েছে এদেশের মানুষকে, স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে। আপনার 2008 থেকে যেটা বলতেছিলাম, 2008 থেকে 2024 সাল এই পর্যন্ত এই দেশের মানুষকে মানে জিম্মি করে ভারতের কাছে এই দেশের অর্থনৈতিক অবস্থা, সীমান্তের নিরাপত্তা সব কিছুই ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকালকে একটা নিউজ দেখলাম যে হচ্ছে আপনার আদানির সাথে যেই চুক্তি করা হয়েছে, বিদ্যুৎ আমদানির যে চুক্তি, সেখানে যদি হচ্ছে এই মানে দেশের অর্থনীতি ধ্বংস করা এই চুক্তি থেকে যদি বের হয়ে আসতে হয় 25 বছর আগে, তাহলে $12 বিলিয়ন আদানিকে পরিশোধ করতে হবে। আর যদি কিছু নাও হয় 25 বছর ধরে তাকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে। 25 বছর এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এভাবে মনে হচ্ছে আদানির সাথে একটি রাষ্ট্র চুক্তি করেছে একটি কোম্পানির সাথে, এভাবে শেখ হাসিনা এই দেশকে ধ্বংস করেছে। তো রাজনৈতিক দলগুলো বারবার ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশি প্রভুদের তারা সন্তুষ্ট করেছে, এদেশের মানুষের অধিকার হরণ করেছে। যখনই ক্ষমতায় গিয়েছে তখনই পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে বিরোধী দলমত নিধনের জন্য, দুদককে ব্যবহার করেছে, নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে প্রতিটি দল। এখন আপনি কি আমাকে আবারও বলেন একই গর্তে আরেকবার পা দেওয়ার জন্যে, যেই গর্তে বিষাক্ত সাপ বারবার আছে? আমি বলি যে হচ্ছে আগে সাপের বিষ উবড়ে ফেলে তারপর সেই গর্তে আমি আরো 10 বার পা দিতে প্রস্তুত আছি, সমস্যা নেই। কিন্তু এদেশের মানুষ প্রতারিত হতে হতে প্রতিটা অভ্যুত্থানে জীবন দেওয়ার সংখ্যা বাড়তেছে। আগামী যদি 25 বছর পর যদি আবারও যদি কোনো অভ্যুত্থান সৃষ্টি করতে হয় ফ্যাসিস্টের বিরুদ্ধে বা স্বৈরাচারের বিরুদ্ধে, তাহলে সেখানে হয়তো 2000 জায়গায় 5000 মানুষকে জীবন দিতে হবে। বাস্তবতা এতটাই, সেটা আমরা চাচ্ছি না। অভ্যুত্থানের পরে এই দেশের যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারাই এই গভর্নমেন্টকে বসিয়েছে। এই গভর্নমেন্টকে সে অভ্যুত্থানকারী মানুষজনের, এই দেশের অর্থাৎ হচ্ছে এই দেশের 18 কোটি মানুষের স্বপ্নকে তারাই বাস্তবায়ন করতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়ন হবে একটি সুষ্ঠু নির্বাচনের ধারা প্রতিষ্ঠিত হবে, যেখানে যে দলই ক্ষমতায় আসুক সে পরবর্তীতে এই ধারাকে বিনষ্ট করতে পারবে না। যে সংবিধান বারবার এই দেশে ফ্যাসিস্ট তৈরি করেছে, স্বৈরাচার তৈরি করেছে, সেই সংবিধান বাতিল করে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় গণপরিষদ গঠন করে যেভাবেই হোক দ্রুত মানুষের জন্য, এই দেশের জন্য নতুন সংবিধান রচনা করতে হবে। নির্বাচিত কোনো রাজনৈতিক দল এসে যদি সেই সংবিধান আবার সংশোধন করে, যখন হচ্ছে সকল দল ঐক্যমত্যে হবে, এটা একটা বিপ্লবী সরকার। দেখেন হচ্ছে বিপ্লব হওয়ার পরে আপনার সেই সংবিধান অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। আপনি যদি এখন যদি সেই সংবিধান যদি বাতিল না হয়, তাহলে কিছুদিন পরে যেই ক্ষমতায় আসবে সে আমাদের যারা আমরা বিপ্লব করেছি প্রত্যেককে ফাঁসি দিতে পারবে রাষ্ট্রদ্রোহী মামলায়। তখন এই সংবিধানকে অবশ্যই বাতিল করতে হবে। এই সংবিধান বাতিল না করে এদেশের বিপ্লবীদেরকে হুমকির মুখে ফেলে রাখা যাবে না। পাশাপাশি ভবিষ্যতেও আর একটা ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হবে, সেই সুযোগও রাখা যাবে না। 72-এ সংবিধান যখন বাস্তবায়ন করা হয় তখন শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছে, চিরতরে আমি সেনা শাসনের পথ রুদ্ধ করেছি। কিন্তু তারপরে দেখা গেছে নিজেই রক্ষী বাহিনী গঠন করে দেশকে জিম্মি করে ফেলেছেন। পাশাপাশি বলতে চাচ্ছে হচ্ছে আসলে আমাদের হচ্ছে এই বিপ্লবী সরকারের উপর ভরসা আছে, আস্থা আছে, কিন্তু তাদের উপর আমরা অন্ধবিশ্বাস রাখছি না। আমরা তাদের সমালোচনাও করছি। আমরা যারা বিপ্লব করেছি আমরা একটি চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে থাকতে চাচ্ছি সবসময়, যাতে আর কেউ চাইলেই স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। আপনারা কি সরকারের প্রতিটি পদক্ষেপকে পর্যবেক্ষণ করছেন? অবশ্যই আমাদের সরকার প্রতিটি পদক্ষেপ আমরা পর্যবেক্ষণ করব, এটা আমাদের দায়িত্ব। জনগণ, এদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যখন এদেশের মানুষকে আহ্বান করেছি রাজপথে নেমে আসেন, এদেশের মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছে। আমাদের জন্য খিচুড়ি রান্না করে রাস্তায় দিয়ে গিয়েছে, আমাদের জন্য ভ্যানওয়ালা মামা লাঠি নিয়ে
লাঠি নিয়ে এসেছে ওদেরকে প্রতিরোধ করার জন্য। এভাবেই কিন্তু গণঅভ্যুত্থানটা হয়েছে। এখন প্রত্যেকেই চাচ্ছে আমরা যেন এই সরকারের প্রতিটি পদক্ষেপকে পর্যবেক্ষণ করি এবং সেটা যেন সঠিক ধারায় চলে সেটা করি। আরেকটা বিষয় বলি, দেখেন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এদেশে স্বাধীনতার সময় অবদান রেখেছে, বাট স্বাধীনতা পরবর্তী ৭২ থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, দুঃশাসন কায়েম করেছে। ৭২ থেকে ৭৫ শাসন আমল নিয়ে শেখ হাসিনা ৯৬-তে ক্ষমা চেয়ে এদেশের কাছে যে হচ্ছে আমার বাবা যা করেছে তার জন্য ক্ষমা চেয়ে আমি নতুনভাবে এদেশ পরিচালনা করবো, ক্ষমা চেয়ে এদেশে নির্বাচন করেছে, নির্বাচন করে ক্ষমতায় এসেছে। ৮-এর পর থেকে কি করেছে আপনারা আমার সবারই জানা। এদেরকে আরেকবার বিশ্বাস করে আমি একটু কথা বলছি, দেখা যাচ্ছে যে হচ্ছে কিছু সুশীল, কিছু বুদ্ধিজীবী বা হচ্ছে কেউ কেউ আবারও এই আওয়ামী লীগকে মানে হচ্ছে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে, একটা প্যাসিস্টকে, খুনিকে। কিন্তু আপনি মানে হত্যাকাণ্ডের এরকম নির্মম হত্যাকাণ্ডের 2 মাস না যেতেই তাদের পক্ষে তাদেরকে পুনর্বাসনের কথা কিভাবে আসছে, এখনো তাদের বিচার হয়নি। একটি দল কিভাবে হচ্ছে একটা জেলা ছাত্রলীগের সভাপতি একটি গুলি নিয়ে স্টুডেন্টকে গুলি করছে, ফেনীতে একদিনে 10 জনকে গুলি করে হত্যা করেছে। আমি একটু শ্যামলীর কাছে আসি। জি, তারা যদি সাধারণ মানুষ যদি আওয়ামী লীগ সরকারকে বর্জনই করেছে, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের বিপক্ষে কথা বলেছে, তাহলে এত দ্রুত সাধারণ মানুষই কি মেনে নেবে যে পুনর্বাসন করলেই তারা মেনে নেবে আওয়ামী লীগকে? দেখুন, বিষয়টা হচ্ছে মানুষের আসলে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। সাধারণ যে জনতারা রয়েছে তারা আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেই যাতে ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকারের পতন ঘটে। কেননা গত কয়েক বছরে সেই স্বৈরাচারী সরকার এই দেশের জনতার উপর যে ধরনের নির্মম কর্মকাণ্ড চালিয়েছে বা বিভিন্ন খাতকে যেভাবে কলুষিত করে রেখেছে, এইটা আসলে সবার চোখেই পড়েছে এবং এটার প্রত্যক্ষদর্শী এদেশের সকল ছাত্র জনতা বা আম জনতা, অপামর জনতা। তো আপনি দেখবেন যে এই যে আন্দোলনটা, এটা ছাত্রদের আন্দোলন শুধুমাত্র নয়, ছাত্রদের আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে যখন গণ অভ্যুত্থান ঘটে সেটা কিন্তু আপামর জনতার আন্দোলন ছিল। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে দেখেন, আমাদের আন্দোলনটা প্রথমে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয়, তাহলে এই যে সাধারণ মানুষজন আসলো, তারা কি কোটার জন্য আসলো? না। যখন কোটা আন্দোলনের যেই দাবিগুলো ছিল সেগুলো যখন সরকার মেনে নিচ্ছিল না, এবং মেনে তো সেই নেয়নি, বরং শিক্ষার্থীদের উপর খুব নির্মমভাবে তাদের উপর গুলি চালায়, প্রশাসনকে তাদের উপর গুলি চালানোর জন্য নির্দেশ দেয়। তো এরপরেই কিন্তু যখন সরকার, সেই ফ্যাসিস্ট সরকার শিক্ষার্থীদের দাবি মানছিল না এবং শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা করেছে, এরপরেই কিন্তু আপনি দেখবেন যে দেশের আপামর জনতা নেমে এসেছে। এখন এখানে বিষয়টা হচ্ছে এই দেশের আপামর জনতার এই সরকারের উপর ক্ষোভ কিন্তু সেই আগে থেকেই। এই সরকার যে ধরনের অন্যায়, অবিচার, দুর্নীতির সাথে যুক্ত ছিল এবং আওয়ামী লীগ সরকার যেভাবে পুরো দেশকে অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল, সেই অন্ধকার থেকে বের হয়ে আসার সুযোগ হয়তো এটাই ছিল, এবং সেই জন্যই কিন্তু আপামর জনতা নেমে এসেছে। তো সেক্ষেত্রে এই যে আমার ভাইদেরকে, আমার বোনদেরকে হত্যা করেছে, নিহতের সংখ্যা অসংখ্য, আহতের সংখ্যা অসংখ্য, তো এদের রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি, এবং যারাই এই ফ্যাসিবাদী সিস্টেমের সাথে জড়িত তাদের সবাইকে এখনো কিন্তু তাদের যথাযোগ্য যে শাস্তিটা হওয়া উচিত বা দৃষ্টান্তমূলক যে শাস্তিটা হওয়া উচিত সেটাও কিন্তু এখনো হয়নি। তো তাদেরকে হয়নি, এর মাঝে কিন্তু অনেকে পালিয়েও গিয়েছেন, বর্ডার ক্রস করেছেন কোনো না কোনো ভাবে। সাবেক যারা মন্ত্রী রয়েছেন, যাদের নামে মামলা রয়েছে, এই সরকার, একটি সরকার 2 মাস ধরে চলছে, তারা থাকাকালীন সময়ে কিভাবে তারা পালিয়ে গেল সেই প্রশ্নটিও কিন্তু আসে। তাহলে কি তারা সঠিকভাবে কাজ করতে পারছে না? না, সরকার অবশ্যই সঠিকভাবে কাজ করছে। দেখুন, সরকার যখন, জনগণ যখন সরকারকে এই জায়গাটায় এনেছে, সরকারের দায়িত্ব কিন্তু অনেক। সরকার শুধুমাত্র একটা খাতে যদি তাকিয়ে থাকে তাহলে বাকি খাতগুলো আবার অবিলম্বে বিনষ্ট হয়ে যাবে। তো সরকারের বিষয়টা হচ্ছে এখন এরকম যে তাকে সর্বদিকে নজর রাখতে হচ্ছে, সর্বদিকে কাজ চালাতে হচ্ছে। তো এই সময় হয়তো কিছু মানুষজন সেই সুবিধাটা নিচ্ছে, কিভাবে চোখ ফাঁকি দিয়ে কি করা যায় না করা যায়। তো এখন সরকারের প্রতি দেখুন, আমরা সরকারকে কিন্তু, আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের সরকার, জনগণের সরকার,
তাহলে কি তাকে আমরা জবাবদিহিতায় রাখছি কিনা? আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য খাত নিয়ে জনগণ সোচ্চার হচ্ছে, আমরা সোচ্চার হচ্ছি, আমরা কথা বলছি যে 2 মাস হয়ে গেছে, তারপরেও সবাই ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা, যারা আহত হয়েছে তাদের পরিবারগুলো বা যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলো তাদের যথাযোগ্য সম্মান পাচ্ছে কিনা, বা উপদেষ্টা পরিষদে আপনাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা কি আপনাদের সাথে এই বিষয়গুলোতে সরাসরি সমন্বয় করছে, যে আপনাদের প্রশ্নগুলো তারা পৌঁছে দেয়া বা তারা সেই ভূমিকাটি রাখছেন কিনা? জি জি, অবশ্যই উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের সাথেও যারা আমরা এই আন্দোলনে যারা ছিলাম বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিলাম, বিভিন্ন সময় এই সকল বিষয় নিয়ে মতবিনিময় হচ্ছে এবং তারা আমাদের কথা শুনছে এবং সেগুলোর বিরুদ্ধে তারা যথাযোগ্য অ্যাকশন নিবে, কিংবা কিভাবে এই জায়গাটাকে সুন্দর করে আনা যায়, কিভাবে অন্যায় বিলোপ করা যায়, সেগুলো তো তারা অ্যাকশন নিবে। তো আমি যেটা বলছিলাম সরকারের জবাবদিহিতার ব্যাপারটা, আপনি দেখবেন যে স্বাস্থ্য খাতে কি কাজ হচ্ছে না কাজ হচ্ছে, বা অনেক সময় আপনারা শুনতে পাচ্ছেন যে এখনো অনেক আহতদের সুচিকিৎসা নিশ্চিত হচ্ছে না, আমরা কিন্তু এগুলো নিয়ে সরকারকে প্রশ্ন করছি। তারপর কিছুদিন আগে আপনি দেখবেন যে বিভিন্ন স্কুল কলেজে যে শিক্ষকদের পদত্যাগের ব্যাপারটা ঘটছিল, সেটা নিয়েও কিন্তু আমরা সোচ্চার হয়েছি। এবং এই যে মব জাস্টিসের কথা আপনি বলছিলেন, গত 2 মাসে কিন্তু 49 জন হচ্ছে এই ধরনের গণপিটুনি বলি বা মব জাস্টিস এর নামে এরকম মানুষ মারা গেছে। একটি প্রতিবেদন বলছে 49 জন। সেই জায়গাটিতে আসলে আপনারা কতটুকু ভূমিকা রাখছেন আমরা আলোচনা করব, একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে আমাদের আজকের আলোচনার বিষয় ছাত্র জনতার অভ্যুত্থানের 2 মাস, এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইউলেপ অর্গানাইজিং উইং সদস্যের শিক্ষার্থী শ্যামলী সুলতানা জেদনি। দুজনকে আরও একবার স্বাগত। শ্যামলী, শুরুতে আপনার কাছে আসি। আমরা বিরতির আগে আপনাকে বলছিলাম যে মব জাস্টিসের কথা বলছিলেন। গত 2 মাসে 5ই আগস্ট সরকার পতনের পর থেকে 49 জনের প্রাণ গেছে এই মব জাস্টিসের নামে। এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন? এই জায়গাগুলোতে কি সরকার ব্যর্থ হচ্ছে এখনকার যে অন্তর্বর্তী সরকার রয়েছে? দেখুন, মব জাস্টিসের যে ব্যাপারটা, অর্থাৎ জনগণ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। আমরা সবসময় বলছি, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করি, আমরা সবসময় বলছি যে দেখুন, আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যখনই অন্যায় অবিচার দেখবেন প্রতিবাদ করবেন, কিন্তু সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসন আছে, প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে। এখন এক্ষেত্রে হয় কি যে জনগণ হঠাৎ করে মত প্রকাশের সুযোগ পেয়েছে, স্বাধীন হয়েছে, তো সেক্ষেত্রে অনেক সময় জনগণের এখানে কিছু ভুল ভ্রান্তি আছে, যেটা কখনোই কাম্য নয়, সেটা আমরা কখনোই আশা করি না। এক্ষেত্রে জনগণকে আরেকটু সহনশীল হতে হবে। এছাড়াও মব জাস্টিসকে কেন্দ্র করে অনেক সময় সরকারকে বিতর্কিত করার জন্য কিন্তু একটা গোষ্ঠী অনেক সময় এই বিষয়টাকে কাজে লাগায়, এটাও নিশ্চয়ই কারো দৃষ্টি এড়ায়নি। আর আমি আরেকটা বিষয় একটু যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের একটা কথা বলছিলেন, তো সেক্ষেত্রে আমি বলেছি যে উপদেষ্টা পরিষদ আমরা যারা, তারা তো সরকারের সাথে আছে, প্রতিনিধি হিসেবে গেছে, এবং আমরা যারা মাঠে কাজ করেছি আন্দোলনের শুরু থেকে বা যারা এই নেতৃত্ব দিয়েছে, আমরা শিক্ষার্থীরা যারা আছি, এদের সাথে তাদের যে সমন্বয় করছে কিনা। তো এক্ষেত্রে একটা জিনিস আমি একটু বলতে চাই, যে সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ তারা একটা প্রতিষ্ঠান থেকে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো এক্ষেত্রে একটা জিনিস খুবই সূক্ষ্মভাবে পরিলক্ষিত হয়, যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যেভাবে সমন্বয় করছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে যেভাবে সমন্বয় করছে সর্ববিষয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যারা প্রতিনিধি ছিলেন বা যারা আন্দোলনের শুরু থেকে এই আন্দোলনকে সমন্বয় করেছেন ঢাকার বিভিন্ন জোনে, আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ঢাকার বিভিন্ন জোনকে কিন্তু ভাগ করে নিয়েছিল, এবং এই আন্দোলনের নিহতের সংখ্যাও কিন্তু আপনি দেখবেন যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিহতের সংখ্যাও কিন্তু বেশি। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে যারাই আছেন আমাদের প্রতিনিধি হিসেবে, তারা সেখানে অনেক ভালো কাজ করছেন, তারা ছাত্রদের সাথে সমন্বয়ও করছেন, কিন্তু এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী শুরু থেকে প্রতিনিধিত্ব করেছেন, অর্থাৎ 5 তারিখের পরের সমন্বয়কদের কথা আমি বলছি না, আপনি
আপনারা দেখবেন যে এই যে সমন্বয়ক শব্দটাকে বিতর্কিত করছে, এটা কিন্তু একটা গোষ্ঠী করছে এবং 5 তারিখের পরেই করছে। আপনাদের সাথে সমন্বয়টি ঠিকমতো তারা করছে না বা করতে হবে আরো বেশি বেসরকারি। হ্যাঁ, আমি বলবো না যে তারা সমন্বয় করছে না, তারা বিভিন্ন সময় আন্দোলন চলাকালীন বা আন্দোলনের পরবর্তী সময় বিভিন্ন সময় কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু এই সময় এসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধিরা রয়েছে এবং যারা শুরু থেকে, আমি আবারও বলছি, যারা শুরু থেকে প্রতিনিধিত্ব করেছে তাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি এবং হয়েছে। ঢাকার বাইরেও নিশ্চয়ই একই রকমের ঘটনা, ঢাকার বাইরে যারা রয়েছে তাদের সাথেও। এক্ষেত্রে তাদেরকে আরেকটু নজর দিতে হবে। জি, আমি একটু মাসুদের কাছে আসি। আপনার কাছে আমি দুটি প্রশ্ন রাখতে চাই যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে অনেক আলোচনা হচ্ছে, মাস্টার মাইন্ডকে এবং সামনের দিনে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেকে কোথায় রাখতে চায়? দেখেন, এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে যদি আমাকে সেই কোশ্চেন করতে চান, তাহলে আমি বলবো এই দেশে এই আন্দোলনের, এই গণ অভ্যুত্থানের, এই বিপ্লবের মাস্টার মাইন্ড হলো খেটে খাওয়া মজুর, খেটে খাওয়া শ্রমিক, রিক্সাওয়ালা, পাশাপাশি হচ্ছে এদেশের ছাত্র জনতা, বছরের পর বছর নির্যাতিত ছাত্র জনতা। যখনই আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম, যখনই আমরা ভাবছিলাম যে আগামীকালকে এত গোলাগুলি হচ্ছে, আগামীকালকে মানুষ রাস্তায় নামবে কিনা, সেদিনে আমাদেরকে অবাক করে দিয়ে তারা তার চাইতে 2 গুণ 3 গুণ বেশি মানুষজন রাজপথে নামে। আমরা যেদিন দেখে ভয় পাচ্ছিলাম যে হচ্ছে আজকে তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কি মানুষজন রাস্তায় আসবে, তখন আমরা দেখতাম যে রোদ থাকা অবস্থায় যে পরিমাণ মানুষ রাস্তায় না নামতো, তার চাইতে কয়েক গুণ বেশি মানুষ রাস্তায় নামতো। ওরাই হচ্ছে আসল মাস্টার মাইন্ড। তারাই চেয়েছিল এই সরকারের পতন, তাদের চাওয়ার কারণে এই সরকারের পতন হয়েছে। এখানে কোনো ব্যক্তির একক চাওয়াতে কিছু হয়নি। পাশাপাশি আরেকটা কথা হচ্ছে, মাস্টার মাইন্ড বলতে এখানে মাস্টার মাইন্ড কেউ নেই। মানুষের, আমরা যারা হচ্ছে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, প্রোগ্রাম ঘোষণা করেছি, আমরা মানুষের পালস বুঝেই আমরা কর্মসূচি ঘোষণা করতে পেরেছি। তাহলে যাদের নাম আসছে সেগুলো কি ভুল? এগুলা হচ্ছে বিভিন্নভাবে উপস্থাপনের কথা আসে। আমাদের যদি কোনো কারো কথা বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে রাজনৈতিক দীক্ষা নিয়েছি। সেই ক্ষেত্রে মাহফুজ আবদুল্লাহ ভাই আমাদেরকে রাজনৈতিক শিক্ষা দিয়েছেন। আমরা যারা নেতৃত্ব দিয়েছি উনি আমাদের রাজনৈতিক গুরু। বাট আন্দোলনের সময় উনি, মানে ওনার পরামর্শেই আন্দোলন হয়েছে তা না। আন্দোলনের সময়টা আগে আমাদের জন্য যে এরকম রাজনৈতিক শিক্ষা পেয়েছে, সেটাকে আমরা কাজে লাগিয়ে মানুষের পালস বুঝে তখন আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমরা যখন মনে হয়েছে যে এখন কি চাচ্ছে মানুষ, দেখবেন যে হচ্ছে শহীদ মিনারের যেদিন হচ্ছে 1 দফা ঘোষণা করার আগেই শহীদ মিনারের সকল মানুষ 1 আঙ্গুল তুলে রেখেছিল, তারা 1 দফা চাচ্ছে। আর মানুষ মাস্টার মাইন্ড এই জন্যই বলতেছি, তারা চাচ্ছে বলেই আমরা 1 দফা ঘোষণা করেছি। মানুষ চেয়েছে বলে। অসহযোগ আন্দোলন তার আগে মানুষ চাচ্ছে। আমি বিকেলবেলা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়ে দিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমাদের সময় শেষ হয়ে এসেছে। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছে কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।